দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে আমি মাহফুজ মিশা। আপনারা জানেন দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করি আমরা যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে, এবং নানা ধরনের ঘটনা কার্যক্রম ঘটছে। এর ভিতরে নতুন করে আলোচনা এসেছে সরকারের ভ্যাটের আওতা বাড়ানোর বিষয়টি, এবং তার সঙ্গে সঙ্গে কোন নির্বাচন আগে, জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন, সেটি নিয়ে নির্বাচন কমিশনে মুখ খুলেছে। সেসব নিয়ে কথা বলতে চাই আমরা, আলোচনা করতে চাই যে সংস্কারের স্বপ্ন দেখানো হয়েছিল সেই সংস্কার কতদূর হলো। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি সংস্কারকে চ্যালেঞ্জের মুখে। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ ভাই স্বাগত আপনাকে, এবং আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আশরাফ কায়সার আপনাকেও স্বাগত। আশরাফ কায়সার, আপনি যেহেতু সরকারে নেই সেই কারণে আপনাকে দিয়ে আগে শুরু করতে চাই। হিসাব বলছে যে শুল্ক কর বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে, আর এটা সামাল সরকারি কর্মচারীদের 14 লাখ যে সরকারি কর্মচারী তাদের মহার্ঘ ভাতা দিতেই বাড়তি খরচ হবে 7,000 কোটি টাকা। অনেকে হিসাবটাকে এইভাবে মিলাচ্ছেন যে এই 7,000 কোটি টাকা মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সাধারণ জনগণের কাছ থেকে 12,000 কোটি টাকা নেওয়া হচ্ছে কিনা, এবং এটার পেছনে আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে IMF এর কোনো চাপে সরকার এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কিনা, আপনার বিশ্লেষণ কি? আমার কাছে মনে হচ্ছে বিষয়টি খুব হঠাৎ করে হয়েছে। আমরা সবসময় দেখে থাকি বাজেটের আগে পরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তার আগে যেটি করা হয় অংশীজনদের সাথে বসে আলোচনা করা হয়, বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে, এমনকি ভোক্তা অধিকার সংগঠনগুলোর সাথে, অথবা অর্থনীতিবিদদের সাথে, অথবা থিঙ্ক ট্যাঙ্কদের সাথে। এবারে আমরা দেখলাম যে আপনার ভ্যাটের আওতাও বাড়লো, ভ্যাটের হারও বাড়লো, এবং তাতে করে আপনি অঙ্কটি ঠিকই বলেছেন 12,000 কোটি টাকার একটি প্রায় $1 বিলিয়ন। এরকম একটি জায়গায় আমার মনে হয়েছে যে যদিও প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে বলা হয়েছে যে তাতে করে মানুষের ভোগান্তি বাড়বে না, অর্থনীতির স্থিতিতে থাকবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার মনে হয়েছে আমরা আশঙ্কাটা সমাজে যেটি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে মানুষ কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন, এবং তাতে করে তার জীবনযাত্রার মান মানে ব্যয় বাড়বে, এবং তাকে কম্প্রোমাইজ করতে হবে, আরও এরকম একটি জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে। আর যাদের জন্য এই দুটি অঙ্ক যেটি তুলনা করা হচ্ছে, যে মহার্ঘ ভাতার ব্যাপারটি, আমি আপনাকে বলি গত 15 বছরে আমাদের যে প্রশাসনের কর্মকর্তা তাদেরকে যেই উপঢৌকন দেওয়া হয়েছে, তাদের বেতনাদি এবং সুবিধাদি যেভাবে বাড়ানো হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং আপনি জানেন যে 2জন মুখ্য সচিবের জন্য 2টি বাড়ি করা হচ্ছিল হেয়ার রোডে কিংবা মিন্টু রোডে, তাতে 2টি করে সুইমিং পুল রাখা হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন, এটি ফ্লোরিডাতে হতে পারে, কিন্তু বাংলাদেশের মুখ্য সচিবকে কেন এরকম বিলাসী বাড়ি দিতে হবে, তখন প্রশ্ন উঠেছিল। তখন আমরা যে উত্তরটি খুঁজতে চেষ্টা করেছিলাম, যেহেতু সরকারটি গুণগত মানে নিম্নমানের নির্বাচন করছিলেন, এবং প্রশাসনের লোকরাই সরকারের লোক হিসাবে পরিচিত ছিল, এবং তাদেরকে বিভিন্নভাবে উপঢৌকন দিয়ে দলের স্তুতি করানো হচ্ছিল, এই জন্য করা হয়। কিন্তু বর্তমান সরকার তো একটি অত্যন্ত ভিন্ন মানের সরকার, ভিন্ন প্রেক্ষাপটের। আমার মনে হচ্ছে এই মহার্ঘ ভাতার ব্যাপারটি রিকনসিডার করা উচিত ছিল, এবং সেটির যোগান যদি করতেই হয় সেটি কি ভ্যাট বা আওতা বাড়িয়ে বা ভ্যাট বাড়িয়ে করা উচিত ছিল কিনা। আমি আরও একটি পথ আজকে দিনের বেলা ভাবছিলাম, যে ধরেন আমরা তো বিদেশে পাচার করা হয়েছে অনেক টাকা, প্রায় $200 বিলিয়ন 15 বছরে। আপনি যদি বিশেষ করে যারা চিহ্নিত পাচারকারী তাদের টাকা ফিরিয়ে আনার একটি উদ্যোগ নেন, এবং তার সাথে ইনসেন্টিভ হিসাবে যারা ওই তৎপরতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে, এটি হতে পারে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেরকম আমরা বিশ্বমানের কনসালটেন্সি অথবা যারা রিপ্যাট্রিয়েট করতে পারে লন্ডার্ড মানি। আমি নিজেও গত 2 সপ্তাহ আগে ঢাকাতে একটি দল এসেছিল, প্রধান উপদেষ্টার অফিসেও তারা গিয়েছিলেন। তারা পাকিস্তান সরকারকে হেল্প করেছেন, মালয়েশিয়ান সরকারকে হেল্প করেছেন, অনেক আফ্রিকান কান্ট্রিকে হেল্প করেছেন। তাদের কোনো অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মতো ভয়াবহ না। বাংলাদেশে যেই মাত্রায় যেই অ্যামাউন্টের হয়েছে, কাজে আমরা মনে করি যে এটি একটি অত্যন্ত জোরদার চেষ্টা হওয়া উচিত, এবং জনগণের উপরে করের বোঝা না চাপিয়ে, ভ্যাটের বোঝা না চাপিয়ে, এবং বিশেষ করে দৃষ্টিকটু লেগেছে যে সিভিল প্রশাসনের মহার্ঘ ভাতার বিষয়টি। আমার মনে হয় যেটি রিকনসিডার করা উচিত। এবং দেখুন, আগের সরকারটি এটিকে ভাবমূর্তি বলতো, কোনো কিছু রিকনসিডার করলে বলতো যে তারা যে দুর্বল না,
এটি তারা দেখাতে চায়। এই সরকারের ভাবমূর্তির সংকট নাই, তার যথেষ্ট ভাবমূর্তি আছে। এইসব জিনিস আমার মনে হয় রিভিউ করা দরকার, রিকনসিডার করা দরকার। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, দুঃখিত, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর রিপন, স্বাগত আপনাকে। আমরা কথা বলছি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে সংস্কার পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে কিনা। সাংবাদিক আশরাফ কায়সারের সঙ্গে আমরা কথা বলছিলাম এই ভ্যাটের আওতা বৃদ্ধি এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের, তার কোনো আন্তঃসম্পর্ক আছে কিনা। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে সরকারের একজন মানুষ আছেন, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ মজুমদার প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের আর্থিক স্বাস্থ্য ঠিক করতেই এই উদ্যোগটা, এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে। কারণ গেল সরকার যেভাবে অর্থনীতিকে রেখে গেছে, সেখান থেকে একটা পরিত্রাণ পাওয়ার উপায় বা চিকিৎসা হিসেবে এটা করা হচ্ছে। এবং তিনি এটাও বলছেন এতে করে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা সেটা মুখ্য না। এই প্রশ্নটা থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে তার যুক্তিকে আপনি কিভাবে দেখেছেন বা দেখছেন, এবং ট্যাক্স বৃদ্ধির আসলেই কোনো উপকারিতা আছে কিনা। এবং আমাদের মনে আছে গেল আওয়ামী লীগ সরকারের সময় টানা 13-14 বার যখন বিদ্যুতের দাম, গ্যাসের দাম বেড়েছে, তখন একই রকমের যুক্তি তখনকার সরকারের যারা মুখপাত্র ছিলেন, তথ্যমন্ত্রী বলি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা দিতেন। ফলে আসলে কি ট্যাক্স বাড়লে সাধারণ জনগণের কোনো উপকার হয় আজাদ ভাই? ধন্যবাদ। এটা তো স্বীকার করতে কোনো আসলে দ্বিধা নেই যে কোনো ট্যাক্সই জনগণের জন্য কষ্টের। ট্যাক্স বাড়লে ট্যাক্সটা যেহেতু মানুষকেই দিতে হয়, তাদের জন্য কষ্ট হয়। তবে আমরা আশা করি যে দেশের প্রতিও মানুষের কিছু কর্তব্য আছে, অবশ্যই। যে কারণে ট্যাক্সের ধারণাটাই এসেছে এই জন্য যে দেশ পরিচালনার জন্য দেশ পরিচালনায় মানুষের অংশগ্রহণ। এবার যে ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অত্যন্ত ভেবেচিন্তে সরকারের সিদ্ধান্তটা নিয়েছে। ভেবেচিন্তে এই অর্থে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটার যে লিগাসিটা ক্যারি করছে, সেটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে লুটপাট, ক্রনি ইকোনমি যেটাকে আমরা বলি, সেখানে দুর্নীতির বিস্তার এত বেশি ছিল, বিভিন্ন প্রকল্পের ব্যয় এত বেশি ছিল, যে কারণে বিশাল একটা বাজেট তৈরি করা হয়েছে, কিন্তু রাজস্ব আয়ের কোনো পথ সেভাবে রাখা হয়নি, বা রাজস্ব আয়ের পথগুলো সেভাবে সুগম করা হয়নি, যে কারণে ক্রমাগত রাজস্ব ঘাটতি বাড়ছিল। এবং সেটা বাড়তে গিয়ে গত 5 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এই সময়টাতে যে লক্ষ্যমাত্রা রাজস্ব আয়ের ঠিক করা হয়েছিল, এখন এসে দেখা যাচ্ছে যে তার চেয়ে 42,000 কোটি টাকা কম রাজস্ব আয় হয়েছে। তো একটা রাষ্ট্র পরিচালনার জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পরিচালনার জন্য এটা একটা খুব বড় একটা অঙ্ক। আর দেশটা যখন রিবিল্ডিংয়ের মধ্যে দিয়ে আছে, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে, তখন সরকারকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে যেগুলো আসলে মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হলেও কিছুটা জনগণের ভোগান্তি হলেও সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আবেদন জানানো হয়েছে যে আপনারা রাষ্ট্র পরিচালনায় আপনাদের ভূমিকাটা রাখবেন। ভাই একটু এখানে ইন্টারাপ্ট করে, আপনি বলছেন যে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত না হলো। আমরা দেখলাম এর আগে অনেকগুলো বড় সংকট, বিশেষ করে প্রতিবেশী ভারতের আচরণ বলি বা অভ্যন্তরীণ কোনো সংকট হলে আপনারা স্টেক হোল্ডারদের সঙ্গে প্রধান উপদেষ্টা সিরিজ অফ মিটিং করছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তাহলে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে কি মূলধারার রাজনৈতিক দল, সক্রিয় রাজনৈতিক দল যারা, তাদের কারো সঙ্গে আপনারা আলোচনা করেছিলেন? এটা রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে কিনা আমি নিশ্চিত নই, আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। কিন্তু এই যারা অর্থনীতিবিদ আছেন তারা তো নিশ্চয়ই এই সিদ্ধান্ত জেনেছেন বা তাদের মতামত সরকার গ্রহণ করেছে। একটা জিনিস আপনি দেখবেন যে যেই পণ্যগুলোর ভ্যাট বাড়ানো হয়েছে বা ট্যাক্স বাড়ানো হয়েছে, সরকার অনেক চিন্তা ভাবনা করে সেই পণ্যগুলোকেই ভ্যাট আরোপ করেছে যাতে জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় খুব বড় কোনো প্রভাব না পড়ে। মানুষের যে আপনি দেখেন যে আমাদের মানুষের কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে যেগুলো প্রতিদিনই মানুষের প্রয়োজন হয়। এই সরকার কিছুদিন আগ পর্যন্ত এই পণ্যগুলোতে 3,000 কোটি টাকা কর ছাড় দিয়েছে, এই পণ্যগুলোর দাম যাতে স্থিতিশীল থাকে। তাতে এমনিতেই রাজস্ব আদায়ের একটা ঘাটতি আছে, পাশাপাশি আরও কর ছাড় দিতে হচ্ছে, যে কারণে রাজস্ব ঘাটতিটা আরও বাড়ছিল। আর এইবার যে পণ্যগুলোকে বাছাই করা হয়েছে কর বাড়ানোর জন্য, সেই পণ্যগুলোকে এমনভাবে বাছাই করা হয়েছে যাতে মনে না হয়ে যায়, বা সেই পণ্যগুলো যেন না হয়ে যায় যেটা মানুষের প্রতিদিন প্রয়োজন হয়। আপনি এখন বলতে পারেন যে মোবাইল ফোনের কথা বলার উপর আপনার ভ্যাট বাড়ানো হয়েছে,
নন এসি হোটেলে খাওয়ার উপরে ভ্যাট বাড়ানো সেটা হয়েছে। আমি আছি, যেগুলো মানুষের প্রতিদিন প্রয়োজন। নন এসি হোটেলে তো আর বাংলাদেশের মানুষ প্রতিদিন খায় না। আমার শ্রমিকরা প্রতিদিন খায়, কর্মজীবী মানুষ আমি প্রতিদিন খায়। আসছি, এই হোটেলগুলোই কিন্তু সাধারণ হ্যাঁ। মানের রেস্টুরেন্ট। আমি আসছি, আমি মোবাইল ফোনের কথা বলছি। মোবাইল ফোনে মাত্র 3% ভ্যাট বাড়ানো হয়েছে। তাতে করে 54 টাকা যদি আগে আপনাকে কর দিতে হতো 100 টাকায় রিচার্জ করলে, সেটা এখন 56 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। 3 টাকা কর বেড়েছে মোবাইল ফোনের কথা বলার ক্ষেত্রে। কিন্তু আবার পাশাপাশি এটাও যাতে মেকআপ করা যায়, সেটার জন্য আজকে আপনি দেখবেন যে মোবাইল ফোনের প্যাকেজিংয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, যাতে মানুষ এই ক্ষেত্রে অন্তত চাপটা কিছুটা হলেও কম অনুভব করে। আপনি বলবেন যে ওষুধের ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে। ওষুধের ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে 0.6% ট্রেডার পর্যায়ে। 0.6% যদি বাড়ানো হয়, তাতে সরকার পর্যালোচনা করেছে যে ওষুধের দামে তাতে কোনোভাবেই প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে, ওষুধের দাম নির্ধারণ কোনো ওষুধ ব্যবসায়ীরা করে না, এটা ওষুধ প্রশাসন করে। ওষুধ প্রশাসন থেকে এর আগে যেভাবে আমরা আমাদের দেশে ওষুধ প্রশাসনের দামগুলো নির্ধারণ করা হয়েছিল, তাতে পর্যালোচনা করে এটা দেখে ওষুধ প্রশাসন অধিদপ্তর কি সরকারি প্রতিষ্ঠান না? সরকারি প্রতিষ্ঠান, ওষুধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। হ্যাঁ, তো যেই প্রতিষ্ঠানই হোক, ওষুধ স্বায়ত্তশাসিতও না, Absolutely বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন ওষুধের দাম আগে থেকে নির্ধারণ করে রেখেছিল। যে সরকার দেখেছে যে ওষুধের দাম অলরেডি ওষুধ প্রশাসন এমনভাবে নির্ধারণ করেছে যাতে ওষুধের দাম এমনিতেই উচ্চ মূল্য বাংলাদেশে। আজাদ ভাই, বিষয়টা কি এরকম হচ্ছে যে সরকার যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত যে সঠিক হালাল, সেটি প্রমাণ করার দায়িত্বই সরকারের লোক বা প্রেসিং এর লোক হিসেবে আপনারা নিয়েছেন, না। যেটি আমরা সব সরকারের আমি সময় কিন্তু দেখেছি। শুরুতেই বলেছি যে মানুষের কষ্ট হবে। জি। মানুষের কষ্ট হলেও সরকার তো এই টাকা সরকারের পকেট কোনো থেকে লোক দিতে পারবে। নিজের পকেটে নিয়ে যাবে না। এটা এই মানুষের কল্যাণেই ব্যয় করা হবে বা দেশ পরিচালনার জন্যই ব্যয় করা হবে। পরিষ্কার আপনার বক্তব্য। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। এই প্রসঙ্গেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শতাধিক পণ্যে নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ জনগণের উপর চাপ বাড়বে। 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে। কোট আনকোট রুহুল কবির রিজভী। নতুন করে ভ্যাট বৃদ্ধির ফলে মানুষের উপর চাপ বাড়বে আপনারা বলছেন, তাহলে আপনারা তো ক্ষমতায় আসবেন বলে দেশের মানুষ বিশ্বাস করে, আপনারা কি তখন এই সিদ্ধান্ত বাতিল করতে পারেন? আবার অনেক সময় আপনারা বলছেন যে এই সরকারের গৃহীত বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনাকে আপনারা পরবর্তীতে অ্যাকোমোডেট করবেন বা বৈধতা দিবেন। ধন্যবাদ আপনাকে। আমি তো আমার পার্টির দীর্ঘ সময় ধরে পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করেছি। তা আমাদের পার্টির রুহুল কবির রিজভী যেটা বলেছেন, এটা ভেরি মাচ পার্টির বক্তব্য। এতে কোনো তার ব্যক্তির বক্তব্য না, এটা পার্টির পজিশন, বিএনপির বক্তব্য, পার্টির পজিশন, অবস্থান। একটা রাজনৈতিক দল হিসেবে আমাকে তো স্বাভাবিকভাবেই জনগণের দুর্ভোগের বিপক্ষেই থাকতে হবে, এবং আমার একটা রাজনৈতিক দল হিসেবে জনগণের স্বস্তির কথা ভাবতে হবে। জনগণকে মানে অস্বস্তিতে রেখে, তাই না, শুধু সরকার চালনার কাজটাই মানে একটা রাজনৈতিক দলের না। সিন্স আমি যেটা আলোচনা শুনছিলাম এবং আপনি যে কথাটি বললেন, আপনি তো আমাকে কাইন্ডলি যদি একটু মানে কোট আনকোট যদি আমাকে বুঝিয়ে বলতে পারতেন, মানে যেটা আপনি বলতে চেয়েছিলেন সরকারের জনপ্রিয়তা কমলো কিনা, পরের শব্দটা। উনি বলছেন যে এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে। সেটা ওটা রিজভী বলেছেন, কিন্তু আপনি যেটা বলছিলেন যে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, ও আচ্ছা, ওটা প্রেস সচিব মহোদয় বলেছেন। উনি বলছেন যে এতে সরকার বাংলাদেশের আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতে এই পদক্ষেপ নিচ্ছে, এতে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা সেটা মুখ্য নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই জায়গাটি হচ্ছে আমার মানে আলোচনার বিষয়। যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, আমার কাছে সরকারের জনপ্রিয়তা চির ধরলো কিনা, জনপ্রিয়তা কমলো কিনা, এই ব্যারোমিটারটা আমাকে সবসময় মাপতে হয়। যদি জনগণের কাছে যাই, যেমন শেখ হাসিনা সরকার জনগণের কাছে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, অতএব আস্থা চির ধরলো কি ধরলো না তার কিছু যায় আসে না, তাই না? যেমন একইভাবে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যে আবিধানিক ব্যাখ্যা যেটা জানি, এটা তো ইন বিটুইন সরকার, পরবর্তী সরকার এবং এর আগের সরকার মাঝখানের একটি সরকার, অত্যন্ত স্বল্পকালীন সময়ের সরকারকেই অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। মানে আমার ছোট্ট পরিসরের জ্ঞান থেকে আমি এটাই মনে করি। তো সুতরাং এই সরকারের জনপ্রিয়তা কমলো কি কমলো না, এটা তো প্রেস সেক্রেটারি যেটা বলেছেন, এটা যদি সরকারের মন্তব্য হয়ে থাকে, আমি জানি না, উনি আই বিলিভ যদি নিশ্চয়ই সরকারের মতামতকেই তিনি প্রতিফলন করেছেন। আর যদি এই ধরনের কথাবার্তা যদি তিনি মানে সরকারের কথা হয়ে থাকে, তো এটা সরকারের জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো
সুযোগ নেই। তবে এইটা আমি পরিশেষে মন্তব্য করব যে একটি সরকার যেহেতু জবাবদিহিমূলক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের নির্বাচিত সরকার নয়। তবে জনগণ নির্বাচিত সরকার না হলেও জন আকাঙ্ক্ষায় যে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সমর্থিত সরকার। সেজন্য আমরা শুরু থেকেই সরকারকে আমাদের সরকার বলতে পছন্দ করতাম। কিন্তু আমাদের সরকারের মানে যেহেতু সরকারটাকে আমাদের সরকার বলতে ভালোবাসি, বলতে পছন্দ করি, সরকারের পাশে থাকতে চাই, মানে এই সরকারকে সুরক্ষা দেওয়ারও দায়িত্ব আমার। কারণ এই সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, ফ্যাসিবাদী শক্তিগুলো তার বসে নেই দেশে বিদেশে, রাইট। কিন্তু এমনি একটি প্রেক্ষাপটে যদি আমাদের সরকার, যেহেতু আমি সরকারটাকে ওন করি, আমাদের সরকার যদি বলে যে জনগণ কি ভাবলো তাতে কিছু আসে যায় না, ইন দ্যাট কেস আমার সার্টেনলি আমার এই সরকারের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। তখন আমাকে বলতে হবে সরকারটা আমাদের না, কারণ আমি তো এই সরকারের জনগণের বিপক্ষের অবস্থানটাকে আমি এটা আমার অবস্থান মনে করি না। এটা আমার সার্টেনলি এটা আমার অবস্থান হবে না। বাস্তবতার কথা বললেন, বাস্তবতা আমি আপনাকে একটু আমাকে সময় দেব। বাস্তবতা উনি যেটা বলেছেন, বাস্তবতা তো নিঃসন্দেহে আছে। এত 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, এই দেশটাকে ফোকলা করে দিয়েছে। এই টাকাগুলো যদি পাচার না হতো, আমার রিজার্ভের ভ্যালু থাকতো $225 বিলিয়ন। এখন দায় দেনা পরিশোধ করে এই মুহূর্তে বোধে প্রবাবলি আমি $21 বিলিয়ন আছি। $21 বিলিয়ন এই যে দুর্গতিটা, এই দুর্গতিটাকে কে রেখে গেছে? শেখ হাসিনার সরকার রেখে গেছে। এই দুর্গতি থেকে আমাকে গতিতে আনার দায়িত্বটা একটা দক্ষ সরকারের। সিন্স প্রফেসর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, এবং মানে সোজা কথা তিনি মানে অর্থনীতির একজন মানে পণ্ডিত। আমি পণ্ডিত শব্দটা কিন্তু অনেক বড়, তাই না? আমি ওনাকে পণ্ডিতই বলতে চাই। এবং উনি নিঃসন্দেহে জেনে শুনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, তার প্রতি আমার সার্টেন মানে প্রফিউজ রিগার্ডও তার প্রতি আমার আছে। অর্থ উপদেষ্টার প্রতি ডক্টর সালেউদ্দিন আহমেদ, তার প্রতি আমার যথেষ্ট মানে সম্মান আস্থা আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে সরকারকে শুধুই মাত্র ভ্যাটের আওতা বাড়িয়ে ভ্যাটের পরিমাণটা না, ধরেন ভারতে তো বাংলাদেশে একটা টিপিক্যাল দেশ তো আমরা, এখানে আমার পররাষ্ট্রমন্ত্রী বানাতে গেলে তিনি কতদিন সুটকুট ভালো করে পড়েছেন, নটটা ভালো বানতে পেরেছেন কিনা, এটার উপর ভিত্তি করে কাঁটা চামচ দিয়ে খেতে পেরেছেন কিনা, হ্যাঁ, তো এইসব বিবেচনা করে আমি মানে পররাষ্ট্রমন্ত্রী বানাই। তো ভারতে প্রণব মুখার্জি কোনোদিন মানে ফরেন সার্ভিস একাডেমিতে জীবনও পা দেন নাই, মানে হওয়ার আগে পড়েনও নাই ওইভাবে, মানে কীভাবে স্যুপ খেতে হয় কীভাবে, এগুলো একটু ট্রেনিং নেন, ধুতি পরেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাই না? আবার ধুতি পরা মানুষটা অর্থমন্ত্রী হয়েছেন, বিকজ হি ইজ এ পলিটিশিয়ান। পলিটিশিয়ানদের বলে যে জ্যাক অফ পলিটিক্স মাস্টার অফ নান। কোনো বিষয়ে তার ব্যাপক ব্যুৎপত্তি না থাকলেও সমস্ত বিষয়ের মধ্যে তার এক ধরনের ধারণা, মানে লাইক এ পিয়ানো বাদকের মতো। এটা কমরেড মাও সেতুং এই কথাটা বলতেন। আচ্ছা, তো এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আই এম নট এ স্টুডেন্ট অফ মানে ইকোনমিক্স, আমি অর্থনীতির ছাত্র না, কিন্তু আমি রাজনীতি করি। আমি জনগণের ভাবনার কথা ভাবি। জনগণ শাকটা কিনতে গেলে নুনটা ফুরাই কিনা, নুনটা কিনতে গেলে অন্যটা ফুরাই কিনা, এটা আমাকে আই হ্যাভ টু থিঙ্ক। আচ্ছা, সেক্ষেত্রে আমি মনে করি যদি আমার অর্থমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই, হতেও চাই না, তবে যিনি আমার দলের তরফে ভবিষ্যৎ অর্থমন্ত্রী হবেন তাকে অ্যাটলিস্ট বলে দিতে পারবো, ওই জ্ঞানটুক আমার আছে, আমি মানে অ্যাকোয়ার করেছি। সেটা হলো যে ভ্যাটের আওতাটা না বাড়িয়ে কীভাবে এই যে 48,000 কোটি টাকার কথা আজাদ বললেন না আপনি, 42,000, একই কথা, ধরেন আরও 6,000 বাড়িয়ে বললাম এই কারণে যে দুর্গতিটা যে জায়গায় নিয়ে গেছে, হতে হিসেব করলে হয়তো 48,000 টাকা অ্যাডজাস্ট করতে হতে পারে। আচ্ছা, এক্সকিউজ মি, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, যদি এই সরকারের লোকেরা যদি আমার সাথে বসতে চান, যেহেতু আবারও বলছি সরকারটাকে যেহেতু আমাদের সরকার মনে করতে পছন্দ করি, এখনও বলতে চাই, আমি একদম খাদ গনে গনে, এখানে সরকারের লোক আছেন, আমি খাদ গনে গনে বলে দিতে পারবো যে এই 48,000 টাকা আমি কোথা থেকে এনে দিতে পারবো, জনগণের পকেটে হাত না দিয়ে, দ্রব্যমূল্য না বাড়িয়ে। আমি 48,000 কোটি টাকা আমি ওনার সামনে বলছি, মানে হি ক্যান প্লেস রিকোয়েস্ট বিফোর হিজ মানে ফাইন্যান্স অ্যাডভাইজার। উনি আমাকে পার্সোনালি চেনেন, আমিও ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ওনার সাথে আমার। আমি ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা যারা ইকোনমিক অ্যাডভাইজার থাকে মিনিস্ট্রিতে আমি জানি, তারা যদি আমার সাথে বসতে চায় আমি খাত ধরে ধরে দেখাবো এইভাবে বছরে 48,000 কোটি টাকা আমি অর্জন করতে পারবো, জনগণকে কষ্ট না দিয়ে, জনদুর্ভোগ না বাড়িয়ে, এবং ইকোনমিক্সে একটা স্ট্রিমিং করে ইজিলি করতে পারবো। তাতে শহরে, নগরে, বন্দরে এবং মফস্বলে
শৃঙ্খলাও ফিরে আসবে, টাকাও আসবে, ভ্যাটও বাড়বে না, সরকারও বদনাম হবে না। তো সুতরাং সরকার যদি বদনাম বুঝাতে চায়, দে ক্যান সিক হেল্প ফ্রম মি। এবং এই সার্ভিসটা দেওয়ার জন্য বলে দিচ্ছি, আই ডোন্ট রিকোয়ার এনি কনসালটেশন ফি, আই ডোন্ট রিকোয়ার এনি কনসালটেশন। আজাদ ভাই, এই সরকারের একটা রাষ্ট্র সংস্কার, রাজনীতির নতুন বন্দোবস্ত, অনেকগুলো ভালো ভালো কথা, যে জন্য সব মানুষ 5 আগস্টের আগে রাস্তায় নেমেছিল। সেই সংস্কারের একটা বড় দৃশ্যমান পদক্ষেপ এই ভ্যাট নীতির সংস্কার। আমরা যদি দেখি নীতির ভিতরে নির্বাচন নিয়ে সংস্কারের কার্যক্রম চলছে, অন্যান্য সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবে। পাঠ্যপুস্তক সময় মতো কেন দেওয়া গেল না, তার নানা ব্যাখ্যা আপনারা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন আগে, এই সব বিষয় নিয়ে কি মনে হচ্ছে যে আপনাদের যে সরকারের সংস্কার পরিকল্পনা, সেই ইস্যুতে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব বাড়ছে, অথবা প্রকারান্তরে জনগণের সঙ্গে এক ধরনের দূরত্ব বাড়ছে? সেই প্রশ্নের উত্তর শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি সংস্কারকে চ্যালেঞ্জের মুখে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আছেন আমাদের সঙ্গে। আজাদ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল, বিশেষ করে পাঠ্যপুস্তক জানুয়ারির 1 তারিখে দেওয়া হয়, সেটি দিতে পারলেন না। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আসছে, ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ আসছে। বড় দলগুলো বলছে তারা মূলত জাতীয় সংসদ নির্বাচন চায়, নির্বাচিত সরকার চাই, এবং সম্ভবত সেটিই তারা বলছেন যে সব সংকটের মূলে ছিল একটা ভালো নির্বাচন না হওয়া 14, 18, 24। ফলে আসলে একটা দূরত্ব বা বিভেদ আসলে বাড়ছে কিনা দলগুলোর সঙ্গে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আসলে রিপন ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই। উনি সরকারকে পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যাতে সরকার যে বিনা পয়সায় রাজস্ব যে ঘাটতি, সেটা কীভাবে মেটানো যায়। সরকারের যারা দায়িত্বশীল আছেন ওনারা নিশ্চয়ই এটা ভেবে দেখবেন। রিপন ভাই রাজনীতিবিদ হিসাবে উদার, এবং ওনার উদারতার উনি আরেকটা প্রমাণও উনি রেখেছেন। উনি একজন আদর্শ রাজনীতিবিদের উদাহরণ হিসেবে প্রণব মুখার্জির উদাহরণ দিয়েছেন। যদিও আপনি যে 3টা নির্বাচনের কথা বলেছেন, এর মধ্যে অন্তত একটা নির্বাচন ম্যানিপুলেট করার ব্যাপারে আমরা সবাই জানি যে প্রণব মুখার্জির একটা বড় ভূমিকা ছিল। আমি তার দেশের পার্সপেক্টিভে বলেছি, আমার দেশের পার্সপেক্টিভে না। হোয়াটএভার। তারপরে ভ্যাট ট্যাক্স নিয়ে উনি ভ্যাট ট্যাক্সের আওতার কথা বলেছেন। আমরা জানি যে রাষ্ট্র পরিচালনায় যে ভ্যাট ট্যাক্স জনগণের কর দিতে হয়, করের প্রয়োজন, সেটা আমরা জানি। এবং বাংলাদেশে ভ্যাট ট্যাক্সটাও কিন্তু আসলে চালু করেছিলেন রিপন ভাইদের ওনারা যখন সরকারে ছিলেন, এবং দেশের অর্থনীতির জন্য সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এটাকে আমরা সবাই আসলে সাধুবাদ তখন জানাইনি, কারণ ওইটার প্রতিবাদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ কিন্তু হরতাল ডেকেছিল, যদিও পরবর্তীতে তারা নিজেরাও এটাকে কন্টিনিউ করেছে। এবং আসলে এটা একটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সবাই উপলব্ধি করেছে যে দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্রমাগত বিদেশি ঋণ নির্ভর হয়ে যান, তাহলে কিন্তু আপনার ঋণের বোঝা বাড়বে, এবং দেশের অর্থনীতির অবস্থা দিন দিন সংকুচিত হতে হতে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সরকারের কাছে আপনি বলেছেন যে সরকার কর বাড়িয়েছে, এটা তো সত্য, এটা নিয়ে ডিনাই করার কোনো সুযোগ নাই, মানুষের কষ্ট হবে। কিন্তু এটাও দেখবেন যে যখন দেশ পরিচালনার জন্য সরকারের অর্থের প্রয়োজন হবে, সরকার তো প্রথমে দেশের মানুষের কাছেই যাবে, এটাই স্বাভাবিক। দেশের মানুষের কাছে না গিয়ে বারবার যদি বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া হয়, সেটাও আসলে দেশের জন্য খুব বেশি মঙ্গলজনক কিছু না। এখন আসি আপনার আজাদ ভাই, পদ্মা সেতুর সময় নিজস্ব অর্থায়ন করার জন্য সবাই 1 টাকা করে দিবে, জনগণের পকেট থেকে টাকা দিবে। আওয়ামী লীগ সরকার এই উদ্যোগের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আমি আওয়ামী লীগ সরকারের কোনো উদ্যোগকেই আসলে শুভ উদ্যোগ হিসাবে দেখতে চাই না, কারণ তাদের যে কোনো উদ্যোগের পিছনেই কিছু না কিছু অসাধু উদ্দেশ্য থাকে বলে পরবর্তীতে বিভিন্ন সময় আসলে প্রমাণিত হয়েছে। সো উদাহরণ হিসাবে আমি কখনোই কোনো বিষয়ে আওয়ামী লীগ সরকারকে টানতে চাই না। আমি আপনার প্রসঙ্গে আসি। আপনি যে প্রসঙ্গগুলোর কথা বলেছেন, যে সংস্কার থেকে সরকার কি দূরে সরে যাচ্ছে কিনা, বা রাজনৈতিক পাঠ্যপুস্তক, স্থানীয় সরকার। জি, ধন্যবাদ। আপনি পাঠ্যপুস্তকের কথা বলেছেন এবং বলেছেন যে সবসময় জানুয়ারির 1 তারিখে পাঠ্যপুস্তক দেওয়া হয়। আমি মনে করি যে এটাও একটা ধোঁকাবাজি ছিল, বা উৎসব একটা। এই উৎসবটা ছিল আসলে লোক দেখানো। আমরা পর্যালোচনা করে দেখেছি, জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ কর্তৃপক্ষ যারা আছে, পাঠ্যপুস্তকের সাথে এনসিটিভি, তাদের সাথেও আমরা কথা বলে দেখেছি, আমরা রেকর্ডপত্রগুলো ঘেটে দেখেছি। গত 3 বছরে সর্বশেষ, গত বছরও কিন্তু শেষ বইটি দেওয়া হয়েছিল আসলে মার্চে, এবং ক্ষেত্রবিশেষে ফেব্রুয়ারির শেষের দিকে। কখনোই আসলে জানুয়ারির 1 তারিখে সব ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া যায়নি। এবছর অন্তত একটা কাজ করা গেছে, যে অন্তত অনলাইন ভার্সনে বইটা দেওয়া গেছে, যাতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করতে পারে। আর পাঠ্যপুস্তক বিতরণে যে কিছু সীমাবদ্ধতার কথা আপনাকে আবারও, আমরা আগেও বলেছি, আজকে আরেকবার একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এইবারই প্রথমবারের মতো অনেক বছরের মধ্যে যে পাঠ্যপুস্তকগুলো আসলে
ছাপা হয়েছে সম্পূর্ণভাবে বাংলাদেশে ছাপা। এর আগে আমরা নিজেরা পর্যালোচনা করে দিচ্ছি, এবারও কিন্তু অন্তত 18টা ভারতীয় কোম্পানি বিড করেছিল পাঠ্যপুস্তক প্রকাশনার জন্য বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ সরকার আসলে সবগুলো কাজই বাংলাদেশের কোম্পানিগুলো দিচ্ছে। তাতে করে বাংলাদেশের স্থানীয় শিল্প উপকৃত হয়েছে। বাংলাদেশের মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত সেরকম 10 থেকে 12 লক্ষ শ্রমিক আছে, তারা উপকৃত হয়েছে এবং আপনার দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এগুলো একটা বড় বিষয়। আরও একটা ফ্যাক্টর এখানে কাজ করেছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে একটা স্বৈরাচারী সরকার পতনের পরে আপনারা সবাই দেখেছেন যে এর আগে পাঠ্যপুস্তকে কিভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে আমরা সবাই দেখেছি। সো পাঠ্যপুস্তকের কারিকুলামে কিছু পরিবর্তন আবশ্যক ছিল, সেটা করতে গিয়েও কিছু লোকাল ইলেকশন আগে দিতে হচ্ছে কেন? লোকাল ইলেকশন আগে দিচ্ছে এরকম কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ দেয়নি। এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা তার ব্যক্তিগত মতামত। সরকারের অবস্থানটা, বিশেষ করে আমি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কাজ করি, আমি ওনার অবস্থানটা পরিষ্কারভাবে আমি আপনাকে বলতে পারি। উনি বলেছেন যে লোকাল ইলেকশনের প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচনের পাশাপাশি। এখন যদি আপনি বলেন যে আমি লোকাল ইলেকশনের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করব না, সেটা কি দেশের জন্য ভালো কিছু হবে? লোকাল ইলেকশন আগে হবে না পরে হবে নাকি একই সাথে হবে, এই সিদ্ধান্ত, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও এবার একটা রাজনৈতিক জেনারেল একটা কনসেনসাস আছে যে লোকাল ইলেকশনটাতে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে না এবং এটা স্থানীয় সরকার পুরোপুরিভাবে স্থানীয়ভাবে হবে। ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমি আসলে এই বিষয়ে নগরে এক প্রকার শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমি যথেষ্ট আসলে ওয়াকিবহাল নই, সো আমি দুঃখিত। এই বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতে পারছি না। কিন্তু লোকাল ইলেকশনের ব্যাপারে আমি মনে করি যে একটা ভুল প্রচারণা এখানে শুরু হয়েছে, যে প্রচারণাটা দিয়ে বলা হচ্ছে যে লোকাল ইলেকশনটা চাপিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর আগে জাতীয় নির্বাচনকে, যাতে কোনোভাবে বিলম্বিত করা যায়। এই ধরনের প্রচারণা আমি মনে করি যে সম্পূর্ণ ভুল। লোকাল ইলেকশন আগে হবে না কখন হবে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে হবে, সেই সিদ্ধান্ত এখনো হয় নাই। তবে লোকাল ইলেকশনের প্রস্তুতিগুলো সরকার, আনুষঙ্গিক যে প্রস্তুতিগুলো, যেগুলো না হলে লোকাল ইলেকশন করা যাবে না, সেই প্রস্তুতিগুলো নিচ্ছে। আর কিছু মৌলিক বিষয় তো এক, যেমন লোকাল ইলেকশন বলেন এবং জাতীয় ইলেকশন বলেন, সব ইলেকশনেই তো ভোটার এক। সো ভোটার তালিকা প্রস্তুত করাও কিন্তু লোকাল ইলেকশনের প্রিপারেশনেরই একটা অংশ। পরিষ্কার। আশরাফ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যখন এই স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আসে বা ডাকসু, চাকসু, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ আসে, তার সঙ্গে অনেকে মিলিয়ে দেখেন, যেহেতু এই গণ অভ্যুত্থানটার ফ্রন্ট লাইনে ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তাদের আরেকটি ফ্রন্ট পরবর্তীতে খোলা হয়েছে আগস্টের পরপরই সেপ্টেম্বর, জাতীয় নাগরিক কমিটি। ফলে অনেকে বিশ্বাস করে বসছেন বা তাদেরও ইঙ্গিত হচ্ছে তারা একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম রেডি করতে যাচ্ছেন। ফলে মনে করা হচ্ছে নতুন দল হিসেবে তাদেরকে সুবিধা দিতে এই উদ্যোগগুলো কিনা, এবং যেটাকে ডক্টর আসাদুজ্জামান রিপনও বলছেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, লিমিটেড সময়ের সরকার। এটা যেরকম সত্য, আবার এই সরকারের লিমিট যে 3 মাস 6 মাস সেটাও না। ফলে এখানে আসলে একটা ভুল বুঝাবুঝি, নাকি এখানে আসলে কোনোই সত্যি কোনো একটা কিছু হচ্ছে? আসলে দেখুন, প্রথম কথা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাজারে যে রাজনৈতিক শক্তি আছে এবং সরকার, আমার মনে হয় সবাই একটি পক্ষ, সেটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী পক্ষটি। আমার মনে হয় এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আমাদের খুব বেশি বিভক্তির সুযোগ নেই, কারণ আপনি যখনই অনৈক্যের সুর দেখেন তখনই আপনি দেখবেন পালিয়ে যাওয়া শক্তি কিংবা প্রতিবেশী ভারত আমাদের মধ্যে আরও বিভেদের জন্ম দেয়। আমি মোটা দাগে কয়েকটা কথা বলি আপনাকে। আমাদের সব নির্বাচন জরুরি, কেননা গত সরকারটি 15 বছর ধরে অনির্বাচিতভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং তাকে প্রশাসন হেল্প করেছে, পুলিশ হেল্প করেছে, প্রণব বাবুরা হেল্প করেছেন, সামরিক বাহিনী হেল্প করেছেন, শুধু জনগণ ছাড়া এবং রাজনৈতিক দলগুলো। 2008-এর নির্বাচনকেও খারিজ করে দিয়েছেন। 2008-এর নির্বাচনটিও ফল্টি নির্বাচন ছিল। এটি যদি আপনি আমার কাছ থেকে আরও বেশি জানতে চান আমি বলতে চাই, এবং কি করে নির্বাচনটি পাতানো হয়েছিল। আমি নির্বাচনের 3 দিন আগে জানতে পেরেছিলাম আসন সংখ্যা কত হবে, এবং যেটি তারা যারা আমার হাতে দিয়েছিলেন, পরবর্তীতে আমি দেখেছি যে সেই আসন সংখ্যার ধারে কাছেই বিএনপি সিট পেয়েছিল। এটি কিভাবে সম্ভব? তার মানে আমরা দেখুন, আমি রাজনীতি 15 বছর বুঝেই বলছি, আমি প্রায় 35 বছর ধরে রাজনীতি পর্যবেক্ষণ করি, নির্বাচন পর্যবেক্ষণ করি এবং সব ধরনের সরকারের আমল দেখেছি। বিএনপি, তত্ত্বাবধায়ক, এরশাদ, আওয়ামী লীগ, অন্তর্বর্তী, যা বলেন। কাজেই 2008 নিয়ে আমরা একদিন কথা বলতে চাই, কারণ জাতির স্বার্থে 2008 নিয়েও কথা আলাদা আলোচনা। এবার আমি বলি, আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি, কারণ গত 15 বছর কেউ ভোট দিতে পারেনি। আপনি যদি জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় বলেন, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সব নির্বাচনই জরুরি।
যেটি প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে বড় দল বিএনপি যদি আনকমফোর্টেবল হয় আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, সেটি আপনার শুনতে হবে। কেননা আমরা জামায়াতে ইসলামী আর বৈষম্য বিরোধীদের দেখছি অতি তৎপর স্থানীয় নির্বাচনের ব্যাপারে এবং ডাকসু জাকসুর নির্বাচনের ব্যাপারে। দেখেন, তারা যে রাজনৈতিক শক্তি হবে এটি প্রত্যাশিত এবং এটির প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু সেই শক্তি হয়ে উঠতে হবে ঠিক যেভাবে গণ অভ্যুত্থানটি হয়েছিল সেভাবে, সরকারের ছত্রছায়ায় না, পালিয়ে যাওয়া কাউন্সিলরদের নিয়ে না, ডিজিএফআইয়ের সাথে মিটিং করে না, কিংবা শিবিরের সাথে হাত মিলিয়ে না। কতগুলো জিনিস আমি পরিষ্কার বললাম। এই 4টে জিনিসের একটি যখন তারা করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ততটাই অন্ধকার হবে। বাংলাদেশে জোড়াতালির রাজনৈতিক দল কিন্তু দাঁড়ায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, আমি তাদের খুব দারুণ রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু এই কথাটি তাদের বিশ্বাস করতে হবে। এখন প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতি চলছে, আমি এর মধ্যে কোনো গলদ দেখি না। আপনাকে সব কিছুর প্রস্তুতি নিতে হবে। দেখুন, আমরা এক কথায় বলবো আমি সব চাই, আরেকবার বলবো আপনি ওইদিকে কেন গেলেন, এদিকে কেন গেলেন, আমি সন্দেহ করছি, বিষয়টি তা না। তবে এটিতে ঐক্যমত্য হওয়া খুবই সহজ। আমরা কেন নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করছি এবং ভাবছি বিএনপি একটি পক্ষ, জামাত শিবির একটি পক্ষ, বৈষম্যরা একটি পক্ষ, আমরা কেউ কেউ ভাবছি সরকারও একটি পক্ষ। তার কিছু যে আভাস সরকারের ভেতরে নাই আমি কিন্তু উড়িয়ে দিতে পারছি না। সরকারের কেউ কেউ মেয়াদ দীর্ঘ করতে চান, সরকারের কারো কারো বক্তব্য বিরাজনীতিকরণকে উৎসাহিত করতে পারে। এই যে আপনি সর্বশেষ ভ্যাটের উদাহরণটি এতক্ষণ আলাপ করলাম, দেখুন এই সরকারে যেই অর্থনীতিবিদরা আছে দে আর বেস্ট অফ ব্রিড, দ্য বেস্ট ইন ক্লাস। তারা কি আপনার যদি ট্যাক্স জিডিপি রেশিও বুঝে থাকেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে তারা তো কাজ করতে পারতেন। সেই ট্যাক্স কিন্তু গরিব মানুষের উপরে ট্যাক্স না। যেই লোকগুলো সালমান রহমান, আজিজ খান, তাদের উপরে আপনি কি ট্যাক্স আরোপ করেছেন? তারা তো বাংলাদেশ লোপাট করে ফেলেছে, তারা ব্যাংক খালি করে ফেলেছে। এই সরকার কেন রাজস্ব আহরণের জন্য আরও প্রফেসর ইউনূস যেমনটি আমাদের কাছে পরিচিত আরও ইনোভেটিভ হতে পারলেন না, আরও সাহসী হতে পারলেন না? দেখুন, এই সরকারের তো রাজনৈতিক অভিলাষ নাই, তার ভোট পাওয়ার কোনো বিষয় নাই। এই সরকারকে দিয়ে আপনি সবচেয়ে কঠোর সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারবেন, যেটি বিএনপি ক্ষমতায় আসলেও পারবে না। অতীতের বিএনপিকে আমরা দেখেছি কোন কোন জায়গায় তারা দুর্বল হয়েছেন। শ্রেণী বলে তো একটা ব্যাপার আছে, তারা কোন শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন। কাজে আমি বলছি যে, তবে শফিকুল আলমের ওই কথাটি আমার খুব একটা পছন্দ হয়নি। শোনেন, সরকারের জনপ্রিয়তা এবং সরকারের উপরে আস্থা খুব জরুরি। কেন বলছি? কারণ এই সরকার তো অনেকগুলো সংস্কার করবে এবং সেই সংস্কারে যদি আপনার আস্থা না থাকে, সরকারটি যদি জনপ্রিয়তা হারায় যার কোনোই কারণ নেই, তাহলে কিন্তু আপনি ওই সংস্কারের উপরে আস্থা রাখতে পারবেন না। আপনাকে একটু থামাই ডক্টর রিপন, আপনার কাছে আজকে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির একটা বৈঠক ছিল, সেখানে বলা হচ্ছে যে আবারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রুত নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে আপনাদের সেই জোটটি। প্রশ্ন হচ্ছে কি ধরনের কর্মসূচি এবং এই সরকারের বিরুদ্ধে কেন আপনাদেরকে যুগপৎ কর্মসূচিতে যাওয়ার মতো চিন্তা ভাবনা? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে অস্বাভাবিক কিছু না। আপনি তো নির্বাচন চাইবেন। সারা পৃথিবীতে যদি আপনি দেখেন যেসব দেশগুলোতে গণ অভ্যুত্থান হয়েছে, অত দূর যাওয়া দরকার নেই। যে পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ সৃষ্টি করলাম 69 সালে, আমরা পাকিস্তান মানে দিদেন ইস্ট পাকিস্তান এবং ওই পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানও তো আইয়ুব খানের বিরুদ্ধে মানে আপনার গণ অভ্যুত্থান সূচিত হয়েছে। ইট ওয়াজ নট অনলি আপনার বাংলাদেশের মানে অপোজিশন না, ওখানকার অপোজিশনও আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করেছে। ফাইনালি আইয়ুব খান অ্যাজ প্রেসিডেন্ট, তাকে ক্ষমতা থেকে নামতে হয়েছে 69-এ। 70-ই কিন্তু একটা নির্বাচন দিতে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে 70-ই নির্বাচন দিতে হয়েছে ফসল হিসেবে। রাইট। আপনি খুব দূরে যাওয়া দরকার নেই, শ্রীলঙ্কায় যান না, আমাদের সার্ক কান্ট্রি, যদিও সার্ক কার্যকর নেই এবং সময়টাও খুবই সমসাময়িক এবং মোটামুটি, এবং আমরা এবং একটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলটিকে বা রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক জ্যোতিষ হওয়ার দরকার পড়ে না, অথবা রাজনৈতিকভাবে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হওয়া দরকার নেই। গতি প্রকৃতির দিকে তাকালে তো সিচুয়েশন বোঝা যায়। আমাদের দলের তরফ থেকে, এবং আমরা যখন বললাম যে বাংলাদেশ দ্রুতই শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, আসলে কি বাংলাদেশ দ্রুতই শ্রীলঙ্কার দিকে যায়নি? গিয়েছে। ওখানকার প্রেসিডেন্ট বা তার ফ্যামিলি যেমন পালিয়েছে, তারপর ওখানকার প্রেসিডেন্ট হাউস যেমন জনগণ অকুপাই করেছে, সেখানকার ওখানকার প্রেসিডেন্টের পালঙ্কে শুয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার জনগণ দেশের মালিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। একইভাবে বাংলাদেশ শাসককুল আগা পাছা, মানে আমি আর বিস্তারিত বললাম না, আগা পাছা সব পালিয়েছে। তারপর এখানকার জনগণ এই গণভবন অকুপাই করেছে। আমি বারবার যে কথাটি বলতে পছন্দ করি, মানে আবেগ চলে আসে আমার,
যে আমি বহু আগে যখন অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট হচ্ছিল, যখন ওটা নিয়ে আমি মানে পর্যবেক্ষণ করছিলাম, তার গতি প্রকৃতির দিকে তাকাচ্ছিলাম যেটা কোন দিকে যায়, তো আমার বারবার একটা স্বপ্ন ছিল আমাদের দেশে এখানে একটা অকুপাই টাইপের মুভমেন্ট কবে হবে, আমার দেশের মালিকরা, আমার দেশের মালিকেরা কবে কবে এরকম মানে শাসকদের দুর্গটা, শাসকদের ভবনটাকে এরকম অকুপাই করবে। ইয়েস, 5 তারিখে 5ই আগস্টে এই দেশের জনগণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে চতুর্দিকে যেইভাবে মৌমাছির মতো মানে গণভবনের দিকে ঝুঁকলেন এবং গণভবন দখল করলেন, অকুপাই গণভবন, এবং ঠিক একইভাবে ওই পালঙ্কে, প্রধানমন্ত্রীর পালঙ্কে শুয়ে আমার দেশের জনগণ প্রমাণ করেছে দেশের মালিক জনগণ। দেশের মালিক সেনাবাহিনী না, দেশের মালিক পুলিশ না, দেশের মালিক শুধুমাত্র মানে কি বলে রাজনৈতিক দল তারা না, দেশের মালিক জনগণ। এই অকুপাই গণভবনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ, সে যে জনগণই যে সার্বভৌম ক্ষমতার উৎস সেটা তারা প্রমাণ করেছে। তাহলে এখন তো মালিক জনগণ। ইয়েস, দেশের মালিক জনগণ। জনগণ তো আমার পকেটে যখন একটা মানি ব্যাগ থাকে ওটার মালিকও আমি, কিন্তু মানি ব্যাগটা যখন পকেট মার যখন নিয়ে যায় তখন কি আর আমি মালিক থাকি? তখন তো আমাকে পুলিশের কাছে যেতে হয়, মানে ছিনতাইকারের পেছনে দৌড়াইতে হয় আমার মানি ব্যাগ উদ্ধার করার জন্য। মানে মানি ব্যাগটা তাহলে ছিনতাইকারী নিয়ে গেছে? নো, আমি আশঙ্কা করি যে আমার আন্দোলনের ফসল, আন্দোলনের চেতনা, আন্দোলনের আকাঙ্ক্ষা যাতে কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়, যাতে মানুষের আস্থার ঘাটতি না হয়, যেন নিয়ে যেতে না পারে। আশরাফ কায়সার যে কথাটি বলতে চেয়েছেন আমি যতটুকু বুঝেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, তাতে আমার মনে হয়েছে যে মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল এই দেশটাকে নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে, সরকার নিয়ে। এই যে সরকারটাকে উড়িয়ে দিল, তার মানে একটা সরকার তো একটা সিস্টেমের মধ্যে ছিল, সেটা চুরি ধারামি করে চলছিল, তো জনগণ বলছে দিস ইজ নট ইয়োর ওয়ে, আমি এটা মানি না, উড়াই দিল এটাকে। এইটাই উড়াই দেওয়াটাই হচ্ছে গণঅভ্যুত্থান, এবং এটা কোনো আইন কানুন মেনে আপনার এটা হয়নি। এখন আমার বক্তব্য হচ্ছে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন, আপনার এখন কেন আন্দোলনে যাচ্ছেন? আন্দোলনে যাচ্ছেই কারণে যে আপনি বলছিলেন আন্দোলন যাচ্ছে, আমি একটা নির্বাচন চাই। সারা পৃথিবীতে শুধু শ্রীলঙ্কার উদাহরণ টানলাম, তিউনিসের উদাহরণ টানলাম, মানে বলিনি, বলছি আপনার পূর্ব ইউরোপের কথা যদি বলি, আরব স্প্রিং এর পরে সেই দেশগুলোর কথা যদি বলি, আউটকাম ইজ এ গুড ইলেকশন। জনগণ তার শাসক নির্বাচিত করতে পছন্দ করে। জনগণ মনে করে এইভাবে আমি পরিচালিত হচ্ছি অথবা আমি এম্পাওয়ার্ড হচ্ছি। আমি একটি কথা বলতে খুব পছন্দ করি, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। জনগণের ক্ষমতায়নের জন্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল আপনি করতে পারবেন কিভাবে? নির্বাচনের মধ্যে। আমাকে আরেকটু সময় যদি দেন, অনেকগুলো কথা উনি অনেকগুলো কথা মানে বলেছেন। আপনি বলেছেন, সরি, আপনি বলেছেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। ইয়েস, আমার পার্টি নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে আসার ক্ষেত্রে ওয়েলকাম করে, 1। 2 নম্বর হচ্ছে কিন্তু সরকারের ছায়ায় আনুকূল্যে যদি কোনো রাজনৈতিক দল গঠন যদি হয় সেটা খুব দুঃখজনক হবে। সেক্ষেত্রে আমি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার মনে করি, তখন কিন্তু আমি এটাকে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিবেচনা করব না। খুব ক্লিয়ার। আমরা বিরতিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আবার। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায় আজাদ মজুমদার আছেন আমাদের সঙ্গে। আজাদ মজুমদার, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। আজকেই সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বৃদ্ধি করা হয়েছে, 60 দিন। এটা আসলে কি ইঙ্গিত করে? এই 5 মাসে তারা ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, নাকি সিভিল প্রশাসন আপনাদেরকে সহায়তা করছে না, অথবা সেনাবাহিনীকে মাঠে রাখা এত জরুরি কেন? আসলে আপনি যেগুলো বলছেন এগুলোর কোনোটাই না। আমি মনে করি আমাদের দেশটা একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কান্ট্রি ইজ ইন এ ট্রানজিশন। এরকম একটা রিবিল্ডিং প্রসেসে যদি একটা দেশ থাকে, তাহলে দেশে যারা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদের কিছু সহায়তার প্রয়োজন হতেই পারে, এবং সরকার সেই সহায়তাটা নিচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি এই বিষয়ে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কি কোনো সংকট হচ্ছে আজাদ ভাই? আপনি যে এলাকায় থাকেন, ধরেন বৃহত্তর ধানমন্ডি, সেখানে আমরা ছিনতাইয়ের ঘটনা, মার্কেটের ঘটনা, এই বিষয়গুলোকে হঠাৎ করে বেশি আসছে, নাকি এটা পরিকল্পিত কিছু আপনাদের? এটা আসলে সামাজিক নিরাপত্তা বলতে যেটা বোঝায়, আসলে আমরা অন্য বিষয় বুঝি। সেটা বলতে গেলে আসলে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রসঙ্গটা আসে সেটা চলে আসে। কারণ সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সেফটি যদি আমাদেরকে এনশিওর করতে হয়, তাহলে স্থানীয় সরকারকে আমাদেরকে
সক্রিয় করতে হবে, এটা অন্য বিষয়। আর যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, আমরা কিছুদিন আগেও একটা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, বা পরিসংখ্যান আমরা দিয়ে অন্তত একটা জিনিস বলতে পেরেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে এটা আগের বা পূর্ববর্তী সরকারের এরকম সময়ের তুলনায় খুব খারাপ কিছু নয়, এটা প্রায় একই রকম আছে। কিন্তু এটাও আসলে গ্রহণযোগ্য না, এটার চেয়েও পরিস্থিতি উন্নতি করতে হবে, কারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার, এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে আমরা বিশ্বাস করি, এবং সরকারের দিক থেকে অন্তত আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে আবারও বলছি যে দেশটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে ঢুকেছে, এবং পুলিশ বাহিনী রিবিল্ড হচ্ছে, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে। ঢাকায় অনেক পুলিশ আছে যারা ঢাকায় আগে কখনো কাজ করেনি, তাদের সোর্স তৈরি করার বিষয় আছে, যে লজিস্টিক্স পুলিশের যে ক্ষতি হয়েছে সেটার একটা, এবং তাদের আস্থা ফেরানো, সুযোগ সুবিধা ইত্যাদি নানা সীমাবদ্ধতার কারণেও কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিন্তু আমি এটুকু মনে করি অন্তত আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোনো সময়ের তুলনায় খারাপ নয়, অন্তত একই রকম আছে আমরা বলতে পারি। আশরাফ ভাই, আরেকটা বড় প্রশ্ন, গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হলে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে আসতে পারে, কারণ বিনিয়োগকারীরা একটা সরকারের প্যাটার্ন বা অনেক কিছু জানতে চান। ফলে সেই কারণেও কি সরকারেরও একটা অংশ কি খুব দ্রুতই নির্বাচন দিতে চায়? বিএনপি আজকে স্পষ্ট করে বলছে তারা এই বছরই নির্বাচন চান। দেখুন, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে তা কিন্তু না, বিনিয়োগকারীরাও চাচ্ছে, ব্যবসায়ীরা চাচ্ছে, এমনকি জনগণও চাচ্ছে। কিন্তু আবার আমাদের মনে কিন্তু সংস্কারেরও আপনার অভিলাষ আছে, কারণ আমরা চাই না আগের চেহারার রাজনীতি ফেরত আসুক। আমরা চাই না সেই, দেখুন আমি বিএনপির নেতার সামনেই কথাটা বলছি, কোনো কারণে যদি বিএনপি ক্ষমতা যায় না, আমি জানি রিপন ভাই, বিএনপিকে লাগাম টেনে ধরে রাখতে হলেও আপনাকে প্রচুর সংস্কার করে নির্বাচনটি দিতে হবে, এবং বিএনপি শাসনের উপরে নজর রাখতে হবে যাতে শাসনটি বেপরোয়া না হয়ে যায়, যাতে 5ই আগস্টের আগের যে রাজনীতির চেহারা আমরা দেখেছি সেটি যেন ফেরত না আসে। কাজে এই কথাগুলো একটু তিতা, এগুলো বললে আমাদের অনেকেরই কিন্তু মন খারাপ হয়, কিন্তু যেটি দরকার বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য, যে রাজনীতির একটা পরিশুদ্ধিকরণ লাগবে। তৌহিদ হোসেন যেমনটি বলেছেন, তার কাছে কিন্তু প্রতিদিন বিদেশি ডেলিগেটরা আসেন এবং নির্বাচন কবে হবে জানতে চান। আপনার এফডিআই আসার পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন কবে হবে। আমি বাংলাদেশের অনেক ব্যবসায়ীর সাথে কথা বলি, তার বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন কবে হবে। কাজে এই প্রশ্নটিকে পাশ কাটিয়ে সরকারের প্রতিদিনের কার্যক্রম চালিয়ে কোনো রকম একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সরকার হয়ে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু জি দিতে চাই, আমার কাছে মনে হয় যে বিনিয়োগের ক্ষেত্রে নির্বাচন কবে হবে এটার চেয়ে বেশি জরুরি হচ্ছে প্রেডিক্টেবিলিটি। বাংলাদেশের রাজনীতি কোন পথে আগাচ্ছে এটা যদি প্রেডিক্টেবল থাকে, বিনিয়োগকারীরা যদি বুঝতে পারে যে তার বিনিয়োগের পরিকল্পনাটা আসলে কিভাবে করা উচিত, কোন সময়ে নির্বাচনটা হলে বা পরবর্তী সময়ে কারা সরকারে আসতে পারে, তাদের নীতিটা কি হবে। আমি একদম একমত, কারণ বিদেশিরা তো পার্টিসিপেট করবেন, বিদেশিরা তো নির্বাচনে পার্টিসিপেট করবেন না, অতএব তারা জানতে চান যে সময়কালটা কি, যাতে করে তারা তাদের বিনিয়োগের সময়কালটি ঠিক করতে পারেন। এবং এটি কিন্তু আমার মনে হয়, দেখুন আমি বারবার মনে করি 3-4টি বিষয়কে নিয়ে আপনি ওয়েল ব্যালেন্সড একটা রোডম্যাপ করতেই পারেন। সংস্কার থাকবে, নির্বাচন থাকবে, এমনকি রাজনৈতিক দল নতুন হবে কি পুরান দলগুলো থাকবে। আমরা কি করি জানেন, আমরা একটা সিম্পল লাইফ বেছে নিয়েছিলাম, শেখ হাসিনার মতো উন্নয়ন না গণতন্ত্র, সেরকম সংস্কার না নির্বাচন। ভাই এর বাইরেও তো কিছু ইস্যু নিয়ে আপনাকে ডিল করতে হচ্ছে। আচ্ছা ভাই, আমি রিপন ভাই আপনার কাছে খুব সরল সোজা প্রশ্ন, একটা রোডম্যাপের দায়িত্ব, যৌক্তিক সময়ে নির্বাচন, এগুলো বিএনপির কথা। প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিয়েছেন, প্ল্যান এ ডিসেম্বর, প্ল্যান বি জুন 2026। এরপরেও আপনারা দ্রুততম সময়ে নির্বাচন চাওয়া, এটা কি কেবলই পলিটিক্যাল চাপ, নাকি এটা সত্যি সত্যি আপনারা মিন করেন? আসলে দেখুন, আপনাকে আমি একটা কথা বলি কি, আসলে একটা দেশ যখন রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয় না এবং জনগণের ইচ্ছার, জনগণের সরকার যদি না হয়ে ওঠে, তাহলে সেই সরকার আসলে খুব দুর্বল সরকার থাকে। আপনি যদি গত 5 মাসে যদি সরকারের অ্যাক্ট করা বা রিয়্যাক্ট করার প্যাটার্নগুলো যদি আপনি খেয়াল করবেন, সার্টেনলি আপনি দেখবেন যে আমাদের গভর্নমেন্টটা অনেক দুর্বল। তো একটা দুর্বল সরকার যখন দেশটা পরিচালনা করে, তখন কিন্তু আপনার জাতীয় নিরাপত্তা আপনার শঙ্কার মধ্যে থাকে, খুবই খুবই স্বাভাবিক। যে কেউ যখন তখন এর দফা দাবি নিয়ে চলে আসছে, এবং সরকারও দফা দাবি মানা শুরু করে দিছে। যেমন আমি ঢুকতে যে আলোচনাটা শুনছিলাম বোধহয় আপনার কাছ থেকে, এই আপনার এই যে সরকারি কর্মকর্তাদের কি মহার্ঘ ভাতা নিয়ে, এটা তো প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার সে বলতে পারতেন যে ওয়েল উই আর এন ইন্টারিম গভর্নমেন্ট, একটা নির্বাচন হবে, আমরা কিছু রিফর্ম করছি, আপাতত আপনাদের ধৈর্য ধরতে হবে, এবং ইকোনমি খুবই শ্যাটার্ড। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন
এইরকম একজন মানে মানে টাওয়ারিং পার্সোনালিটি, তিনি যদি জাতির সামনে বলতেন যে আমি এই অবস্থা, আমি এই অবস্থায় দেশটাকে পেয়েছি, লুণ্ঠিত হয়েছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না, এবং মানে আমাকে রিবিল্ড করতে হচ্ছে, আমাকে সময় দিতে হবে, আমরা একটা মানে সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাচ্ছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে এবং দে উইল টেক দ্য ডিসিশন আপনার মহার্ঘ ভাতা কি হবে। ইউনূস সরকারকে কেন মহার্ঘ ভাতা দিতে হবে, এই দায়িত্বটা তাকে নিতে হলো কেন? একদম পরিষ্কার। ডক্টর আসাদুজ্জামান রিপন, অনেক ধন্যবাদ আশরাফ কায়সার, অনেক ধন্যবাদ আজাদ মজুমদার। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।